প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আলোচনায় যাওয়ার পূর্বে আমার পরিচয় তোমরা জানো। আমি দীপক কুমার সাহা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। তো আজকে তোমাদের আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কবির জীবন সম্বন্ধে একটু আলোচনা করব। কবি 1900 জন্মগ্রহণ করেন 1899 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে। তো বাংলা 1306 সালে এবং জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন বাংলা 1383 সালে। তো কবি পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে আসানসোল, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেধাবী ছিলেন। আমরা দেখি যে মাত্র 8 বছর বয়সে কবির পিতার মৃত্যু হয় এবং পরিবারের দায়িত্বটা তার উপরেই আসে। তার বয়স যখন 12 বছর, তখন তিনি গ্রামের নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে সেখানে তিনি শিক্ষকতার কাজ করেন 1 বছর। পরবর্তীতে তিনি 12 বছর বয়সে তিনি লেটুর দলে যোগদান করেন। লেটুর দলে যোগদান করার পর এখানে আমরা দেখি যে পালা গান লেখেন। এখানে তার মেধার বিকাশ ঘটে। আমরা কবির যে মানসিক যে অবস্থা, সেটা হলো যে তিনি কবিতা রচনার ক্ষেত্রে তার যে উৎপত্তিটা, সেটা আমরা দেখি যে শুরু হয় লেটুর দলে যোগদান করার পর থেকে গান রচনা, পালা গান রচনার মধ্য দিয়ে। তা আমরা 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তার পরেই আমরা দেখি 1917 সালে কবি তিনি যোগদান করেন প্রথম বিশ্বযুদ্ধে এবং বাঙালি 49 পল্টনে তিনি সৈনিক হিসাবে যোগদান করেন। পরবর্তী তার অবস্থান হয় করাচিতে এবং পরবর্তীতে তিনি হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তখন কবি ফিরে আসেন কলকাতায় এবং সেখানে এসে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। কবির প্রথম বিদ্রোহী কবিতারা বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, সাপ্তাহিক বিজলিতে, এবং এই কবিতাটি প্রকাশিত হওয়ার পরপরই আমরা কবির সে বিদ্রোহী কবি হিসেবে পরিচিতিটা এখানে পাই। এবং এখানে আমরা দেখি যে কবির যে প্রতিভা এখানে আমরা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে আমরা দেখতে পাই। কবির যে বিদ্রোহী চেতনা, এটা মূলত এসেছে সেই সময়টা পরাধীন ভারতবর্ষ ও ঔপনিবেশিক শাসন। তার ফলে এই ভারতবর্ষে যে অত্যাচার চলছিল, মানুষ সেখানে অসহায়ত্ব বোধ করছিল। তার থেকে মুক্তির জন্য কবি বিদ্রোহী বেশে আবির্ভূত হন। তার কবিতার মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি সেই বিদ্রোহী হয়ে ওঠেন। তো আমরা দেখি যে এরপরে কবিকে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে আমরা দেখি যে তিনি জগত্তারিণী স্বর্ণ পুরস্কার পেয়েছেন, তিনি 21 পদক পেয়েছেন, তিনি
ভারত সরকার কর্তৃক তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে নিয়ে আসা হয় এবং এখানে এনে তাকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করা হয়। তো আমরা পরবর্তীতে কবি 1976 সালে 29শে আগস্ট ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন। কবির এই যে প্রতিভা, এটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। আমরা দেখি যে বিদ্রোহী কবিতায়, এই কবিতাটি কবির অগ্নিবীণা কাব্য গ্রন্থের অন্তর্গত দ্বিতীয় কবিতা। এটা এই কবিতায় মূলত যে ঔপনিবেশিক শাসনের যে অত্যাচার, ভারতবাসী যে অতিষ্ঠ, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কবি কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছেন। আর সামাজিক অসাম্য, সামাজিক যে অনিয়ম, অন্যায়, এগুলোর ক্ষেত্রে তিনি প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। বিদ্রোহী কবিতার মধ্যে আমরা মূলত যে চেতনাটা কাজ করছে, এখানে কবি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, তার থেকে মুক্তির জন্য ভারতবাসীর যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই কথাগুলি বলতে গিয়ে কবি কিন্তু বিদ্রোহী, বিচিত্রভাবে বিদ্রোহী চেতনা নিয়ে তিনি কথা বলেছেন এই কবিতায়। তো আমরা এই কবিতার মধ্যে আমরা দেখি যে ভারতবাসী, সেখানে অখণ্ড ভারতবর্ষ, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নানা জাতির বসবাস। এখানে ইংরেজরা এই ভারতবর্ষ প্রায় 200 বছর, 190 বছর তারা শাসন করে এবং এই শাসনে কিন্তু ভারতবাসী শান্তিতে ছিল না। এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। কবি তার লেখার মধ্য দিয়ে ভারতবাসীকে জাগ্রত করার চেষ্টা করেছেন এবং এই বন্দিদশা থেকে মুক্তির চেষ্টা করেছেন। তো এই কবিতাটা বিদ্রোহী, তিনি বিদ্রোহী বিষয়ে আবির্ভূত হয়েছে। কবি এই বিদ্রোহী, তার যে চেতনা, এটা আমরা দেখি যে তিনি এখানে পুরাণ, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ইত্যাদি নানা জায়গা থেকে তিনি এই বিদ্রোহী নিজেকে জাগ্রত করার চেষ্টা করেছেন বিভিন্ন শব্দ চয়নের মধ্য দিয়ে, এবং সেই চেতনা তিনি জনমানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যার মধ্য দিয়ে মানুষ জাগ্রত হলে এই পরাধীন ভারতবর্ষকে তারা মুক্ত করতে পারবে এবং তারা স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে ভারতে বসবাস করতে পারবে। তো আমরা দেখি যে কবির এই যে পরিচিতি, বিভিন্ন রকমের যে উপাদান সংগ্রহ, তো আমরা দেখি যে এই কবিতার মধ্যে যে বিদ্রোহী কবিতা, এখানে এটা আমরা যখন পাঠ করব তখন আমরা বুঝতে পারবো যে কবির যে নানামাত্রিক যে তার পরিচয়, এটা আমরা কবিতাটা পাঠ করলেই বুঝতে পারবো যে ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, কোনো কিছুই যে কবি সব বিষয়ে জানা ছিল সেটা আমরা বুঝতে পারি। তো আমরা কবিতাটা পাঠ করি, তাহলে আমরা আমাদের জন্য সহজ হবে ভিতরের বিষয়টা বোঝার জন্য। তো বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নতম মশির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পিডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি লোকেশ ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীষ্ট বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নতম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত, ভালে হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণকুর্য, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে পূর্ণি, আমি বজ্র, আমি ঈশান ঈশানে হুঙ্কার, আমি ইস্তাফিলের শৃঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু কিশোর, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাট্যচণ্ড, আমি
খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব। আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশী। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফে। আমি উত্তর বায়ু, মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। আমি আকুল নিরাগ তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। আমি অর্থিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরির তালে বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে, ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নেমে নেমে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কোঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদাস। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাধি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রৌল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীমের অনুভূমির নিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নতশীল। কবি এই যে উন্নতশীল, তার মাথা উঁচু করে যে উঠেছেন তিনি মানুষের মুক্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন। ভারতে ইংরেজ ঔপনিবেশিক শাসন, এটা আমাদের কখনোই কাঙ্ক্ষিত ছিল না। এখানকার অত্যাচার নির্যাতনে মানুষ জর্জরিত, তাদের হৃদয়ে হাহাকার। কবি এই হাহাকার থেকে মুক্তির প্রত্যাশা করেছেন। এই কবিতার আমরা শেষের দিকে দেখি তিনি বলছেন এই অত্যাচারের অবসান কাম্য, এবং তিনি বলেছেন যতদিন পর্যন্ত এই অত্যাচার বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমার মাথা উঁচু করে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। তো ঔপনিবেশিক শাসনের জাতাকলে পড়ে ভারতবাসী এই যে একটা অবর্ণনীয় দুঃখের মধ্য দিয়ে চলছিল, সেখান থেকে মুক্তির দূত হিসাবে কাজী নজরুল তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতবাসীকে অভয়বাণী দিয়েছেন যে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি, একদিন আমাদের এই পরাধীন ভারতবর্ষ স্বাধীন হবে। এটা কবির মনের আকাঙ্ক্ষা ছিল এবং এটা সত্য হয়েছে। ইংরেজরা ভারতবর্ষ এখানে তারা থাকতে পারেনি, শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। তো কবি সবসময় প্রতিবাদী, সামাজিক সাম্য প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ, সব ধনী দরিদ্রের ব্যবধান, এর মধ্যে যে বৈষম্য, তিনি সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকেছেন, তাদের পক্ষে কথা বলেছেন, মানুষের মুক্তির কথা তিনি সবসময় বলেছেন। বিদ্রোহী কবিতার মধ্যে আমরা দেখি যে তিনি এখানে মূল বিষয়টি হলো যে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া আমাদের, কারণ তা না হলে ভারতবাসী অনেক কষ্টে ছিল। তো সেটা সফল হয়েছে। তো কবির বহুমাত্রিক এই বিদ্রোহী, সে শুধু মূলত ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে গিয়েই ভারতবাসীর মুক্তির জন্যই, তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্যই লেখার মধ্য দিয়ে তিনি মানুষের মুক্তির কথা বলেছেন, মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তাছাড়াও আমাদের সমাজে অনেক অসাম্য আছে, অনেক সমস্যা আছে, সেগুলোও তিনি তুলে ধরেছেন তার লেখার মধ্যে। আমরা এই কারণে আমরা দেখি যে তিনি বিদ্রোহী, তার মধ্যে তার নিজের লেখা থেকেই আমরা এটা বলতে পারি যে তিনি একদিকে যেমন রোমান্টিক প্রেমের কবি, অন্যদিকে তিনি একজন চির বিদ্রোহী কবি। তার লেখার একটা লাইন যদি আমরা বলি যে এখানে আছে যেটা, যে বলবীর বল চির উন্নত মমশীর, এখানে তার বিদ্রোহী চেতনা। আর একটা লাইনের মধ্যে আছে যেমন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের নতুর্য, অর্থাৎ বাঁশি প্রেমের কথা বলে, মানুষের কোমল হৃদয়ের কথা বলে, তার সুরে মানুষ মুগ্ধ হয়। ঠিক মানুষের প্রেমের কথাই, ভালোবাসার কথাই তিনি তার অনেক কাব্যগ্রন্থ বলেছেন, যেমন সিন্ধু হিন্দুর, চক্রবাক, দোলন চাপা, এগুলির মধ্যে। আবার তার বিদ্রোহী চেতনার কথা আমরা অগ্নিমীনা, বিষের বাসী, ভাঙার গান, সর্বহারা, এগুলির মধ্যে বিদ্রোহী চেতনার কথা পাই।
সেখানে অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে সাম্য প্রতিষ্ঠায় কবির চেষ্টা ছিল, এগুলি সেখানে আছে। তো আমরা এই কবিতার মধ্যে আমরা দেখি যে এই ঔপনিবেশিক শাসনের যে বিরোধিতা, সেই বিষয়টা এখানে প্রাধান্য লাভ করেছে এবং তিনি ভারতবাসীকে সেখান থেকে অত্যাচার থেকে মুক্ত করার জন্য তিনি বলছেন যে তার বিদ্রোহ থামবে সেদিনই যেদিন উৎপীড়িতের ক্রন্দন থাকবে না, ভারতে সবাই শান্তিতে থাকবে, সেদিনই তার বিদ্রোহ থামবে, তাছাড়া তিনি শান্ত হবেন না। এই কবিতায় বিভিন্ন শব্দের ব্যবহার আমরা দেখি। সেখানে তিনি বলছেন যে মহাপ্রলয় মানে সৃষ্টির ধ্বংসকাল। তো এই সৃষ্টির ধ্বংসকাল, সৃষ্টির দেবতা ব্রহ্মার আয়ু এখানে অবসান হয়। নটরাজ এখানে মহাদেব, তিনি যখন ধ্বংসের সময়টা আসে তখন সেই উগ্র নৃত্যমূর্তি সেই মহাদেবের, তাকে নটরাজ তখন বলা হয়। তারপরে আমরা দেখি ধৈর্যটি, ঠিক মহাদেব বা শিবের আরেকটি নাম। ওই ধৈর্যটি কেন বলা হয়? তার যে মাথায় যে জটা, সেই জটটা ধূম্রবর্ণ রূপী, সেই জন্য তাকে বলা হয় ধৈর্যটি। তারপরে আমরা দেখি যে চেঙ্গিসের কথা বলছেন। চেঙ্গিস মুঘল সম্রাটের একজন বিখ্যাত যোদ্ধা, তার বীরত্ব, সেই বীরত্ব তিনি ইতিহাস ঐতিহ্য সব জায়গা থেকে উপাদান সংগ্রহ করেছেন। তিনি বলেছেন যে তিনি সেখান থেকেও তিনি শক্তি নিয়েছেন। চেঙ্গিস খানের কথা বলেছেন, সামরিক নেতা। তিনি ইন্দ্রাণী সুত, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তার পুত্র জয়ন্তের কথা বলেছেন। এখানে ইসরাফিলের সিংহা বলেছেন। ইসরাফিল হচ্ছে কোরআনে বর্ণিত একজন বিশিষ্ট ফেরেশতা। তিনি বৃষ্টি এবং খাদ্যের উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত। তিনি পিনাক পানির ডমরু ত্রিশূল, এটা মহাদেব, তার হাতে একটা ডমরু ত্রিশূল থাকে, পিনাক পানি বলা হয়। পিনাক নামক ধনু তিনি ধারণ করেছিলেন, এই জন্য তার নাম পিনাক পানি। তারপরে আমরা দেখি যে আমিচক্র ও মহাশঙ্খ, এখানে বিষ্ণুর চারটি হাতে চারটি অস্ত্র থাকে, একটা শঙ্খ, পদ্ম, গদা, চক্র। তো এখানে সেই চক্র এবং শঙ্খের কথা বলছেন। প্রণবনাথ, এটা হচ্ছে ওঙ্কার ধ্বনি। তিনি বলছেন নুরুনির ঝড়, এটা হচ্ছে মরুভূমির ঝর্ণার কথা বলেছেন। তিনি হুতাশির বলেছেন, হুতাশির কথা, যে হাউতাস করে তাকে বলে হুতাশি। তো তিনি পরশুরামের কথা বলেছেন। এখানে পরশুরাম, তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরাম, তার পরশু মানে কুঠার ধারণ তার অস্ত্র হিসাবে ব্যবহার করে দেখে তার নাম হয় পরশুরাম। এই পরশুরাম পিতার নির্দেশে তার মাতাকে হত্যা করেছিলেন, আবার সাধনা বলে তার মাতাকে তিনি বাঁচিয়ে তুলেছিলেন। পরশুরাম বলছে, পরশুরামের কঠোর কোটার নিক্ষত্রিয় করিব বিশ্ব, অর্থাৎ পরশুরাম ক্ষত্রিয়দের 21 বার নিধন করেছিল। তো এইভাবে আমরা দেখি এই যে কবি তার চেতনা, শক্তি, বিদ্রোহী চেতনাটা নিয়ে আসছেন এই বিভিন্ন জায়গা থেকে, এবং তিনি নিজেকে ভারতের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য তিনি নিজেকে সেই বিদ্রোহী বিশ্বে তিনি এখানে তুলে ধরেছেন। এবং কবি যে তখনই শান্ত হবেন যখন ভারতের মানুষের বুকে শান্তি ফিরে আসবে, তাদের উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না, অর্থাৎ যারা অত্যাচারিত ইংরেজ শাসনে, তারা যেদিন শান্তি পাবে সেদিনই কবির বিদ্রোহ শান্ত হবে, তার আগে কবি শান্ত হবেন না। তো আমরা এই কবিতায় এখানে প্রশ্নগুলা দুই ধরনের হয়, বহু নির্বাচনী এবং সৃজনশীল। বহু নির্বাচনী প্রশ্নগুলো 1 নম্বর করে হয়, 30টার জন্য 30 নম্বর, আর সৃজনশীল 70 নম্বর প্রথম পত্রে। সেখানে 7টা প্রশ্ন উত্তর করতে হয়, 10 করে 70। তো আমরা নমুনা হিসাবে এখানে 2-1টা প্রশ্ন বলবো। যেমন সৃজনশীলে যে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাসের কথা বলেছে, বহু নির্বাচনী প্রশ্ন। এখানে বঞ্চিতের, পরশুরামের, ইসরাফিলের, বিধবা, তাহলে আমরা জানি যে বিধবার বুকে তিনি ক্রন্দন শ্বাস। মম এক হাতে বাঁকা বাঁশে, এখানে বলছেন এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অনতুর্য। এখানে কবির কোন সত্তাটি প্রকাশ পেয়েছে? প্রেম দ্রোহ, বিদ্রোহী বংশীবাদক, বিদ্রোহী অত্যাচারিত, বিদ্রোহী মীরযোদ্ধা। এখানে প্রেম এবং দ্রোহ, এই বিষয়টি এখানে সত্তাটি প্রকাশিত হয়েছে এই লাইনের মধ্যে।
আবার আমরা উদ্দীপক হিসাবে বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে উদ্দীপক দেওয়া থাকে এবং প্রশ্ন করা হয়। যেমন এখানে জাতির জনকের উপরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে উদ্দীপক, সেখানে বলা হয়েছে যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির অকুতভয় সৈনিক ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, নানা জেল জুলুম অত্যাচার তিনি সহ্য করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এনে দিতে সক্ষম হয়েছে। তাহলে এই উদ্দীপকের আলোকে এখানে প্রশ্ন করা হলো, জাতির জনকের মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকগুলি প্রতিফলিত? এখানে বিদ্রোহ, স্বদেশপ্রেম, নেতৃত্ব, এখানে নিচের কোনটি সঠিক? আমরা দেখি যে 3টা গুণই তার মধ্যে প্রকাশিত হয়েছে। কাজে ঘ নম্বর যে অ্যান্সারটা আছে 1, 2, 3, এটা আমরা দেখি যে এটা তার মধ্যে প্রকাশিত। পরের প্রশ্নটা, প্রকাশিত দিকগুলি কোন পংক্তিতে পাওয়া যায়? এখানে 4টা পংক্তি দেওয়া আছে, ক, খ, গ, ঘ। আমরা দেখি যে এই দিকগুলি পাওয়া যায় ঘ নম্বরে যে উত্তরটা আছে, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। এখানে এই সঠিক উত্তর। তাহলে এখন আমরা সৃজনশীল যে প্রশ্নগুলি, সেটা হয় কেমন? উদ্দীপক দেওয়া থেকে তার আলোকে টেক্সট বইয়ের সাথে সামঞ্জস্য করে 4টা প্রশ্ন দেওয়া হয়। সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক, দ্বিতীয়টা অনুধাবনমূলক, তৃতীয়টা এখানে গ এবং ঘ আছে, এখানে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের ব্যাপার আছে। আচ্ছা, আমরা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে বিষয়টা, সেটা হলো যে এই উদ্দীপকের মধ্যে আমরা দেখি যে বিদ্রোহী চেতনার কথাটা আছে। তো এখানে কবি প্রথম প্রশ্নটা করা হলো যে কবি কি মানেন না? তাহলে আমি জ্ঞানমূলক এটা বলতে পারি, কবিতায় কবি আইন মানেন না, আমি মানি না তো কোনো আইন। তো এটা বললে 1 নম্বর হবে। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, এ কথা বলার কারণটা কি? অনুধাবন। এটা বলার কারণ যে ভারতবাসী যে অত্যাচারিত ইংরেজ শাসনে, তো সেখানে সে ব্যাপারে কবি বলেছেন যে যেদিন এই ভারতবাসী শান্তি পাবে, তাদের মধ্যে হাহুতাশ থাকবে না, সেদিন আমি শান্ত হব, তার আগে আমি শান্ত হবে না। উৎপীড়িত মানুষ যেদিন শান্তি পাবে, সেদিন তিনি শান্ত হবেন, তার আগে শান্ত হবেন না। এটা বলতে পারলে 2 নম্বর। পরের প্রশ্নটা, উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তাহলে এই উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিক হলো যে এখানে চেতনায় বিদ্রোহী, কিন্তু উদ্দীপকে এখানে সংক্ষিপ্তভাবে সেই বিদ্রোহীর রূপটা ফুটে উঠেছে। এই কবিতার মধ্যে বহু বিচিত্রভাবে সেই কবির বিদ্রোহী চেতনার কথাটা প্রকাশ পেয়েছে। এখানে এইটুকু আমরা সাদৃশ্য এখানে আমরা দেখি। ঘ নম্বর যে প্রশ্নটা আছে, বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না উদ্দীপকটি। এই উদ্দীপকটা বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না। হ্যাঁ, এটা সত্য, কারণ এখানে সংক্ষিপ্ত আকারে বিদ্রোহী চেতনার কথাটা আছে, কিন্তু সেটা সংক্ষিপ্ত আকারে, কিন্তু কবিতার মধ্যে কিন্তু বিস্তৃত আকারে আছে। তিনি বিভিন্ন উপাদান, তিনি ইতিহাস, ঐতিহ্য, ধর্ম বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন এবং বিচিত্রভাবে তিনি তার বিদ্রোহী চেতনা বই প্রকাশ ঘটিয়েছেন। কাজী উদ্দীপকে আমরা খুবই অল্প দেখতে পাই বিদ্রোহী চেতনার কথাটা। সে কারণে আমরা বলবো যে এই উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে, সমগ্র ভাব ধারণ করে না। তো আমরা দেখি যে এই কবিতার মধ্যে আমরা প্রশ্ন, বহু নির্বাচনী এবং সৃজনশীল দুটাই আমরা বললাম। সৃজনশীলে যে নম্বর 10 নম্বর একটা প্রশ্নে প্রশ্নটার জন্য 1, খর জন্য 2, গড় জন্য 3 আর ঘর জন্য 4, 10। এভাবে 7টি প্রশ্নের উত্তর করতে হয়। 7টি 10, 7, 10, 70, সৃজনশীল এবং বহু নির্বাচনী 30। এই 100 নম্বরের বাংলা প্রথম পত্রে উত্তর করতে হয়। তো আমরা এভাবে আমরা দেখি যে এই কবিতার মধ্যে আমরা কি পেলাম, যে কবির পরিচয় আমরা দেখলাম। সেখানে কবি নজরুল একজন অনন্য প্রতিভাশীল একজন লেখক কবি, তিনি সাম্যবাদী এবং মানবতাবাদী একজন কবি। তার সাম্যের কথা আমরা এই কবিতায় পাই। সাম্য প্রতিষ্ঠা তিনি করার চেষ্টা করছেন। তিনি একজন সমন্বয়বাদী লেখক, তিনি সমন্বয়বাদী। আমরা দেখি এখানে তিনি হিন্দু মুসলিম
ধনী দরিদ্র সব শ্রেণীর মানুষের মধ্যে তিনি একটা সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন সবসময়। আমরা দেখি যে তিনি মানবতাবাদী কবি, তার কবিতায় তিনি নিপীড়িত নির্যাতিত মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে তিনি কথা বলেছেন সবসময়। আমরা দেখি তিনি দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণে তিনি মানুষের কষ্টটা গভীরভাবে অনুভব করতে পেরেছেন। তো আমাদের সেই কষ্ট অনুভব করার ফলেই তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি তার বিভিন্ন কবিতার মধ্যেই আমরা দেখি যে তার সেই চেতনাটা কাজ করছে। আমরা বিদ্রোহী অগ্নিবীণা কাব্যের এই কবিতায় আমরা দেখি যে তিনি ঔপনিবেশিক শাসনের অত্যাচার তিনি সহ্য করতে হয়েছে তাকে। তিনি যখন এই কবিতা লিখলেন তার জন্য তাকে জেলও তাকে খাটতে হয়েছে। অবশ্য পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় যখন দেখলেন যে কবি যা বলেন তা তো সত্য, মিথ্যা নয়। তিনি তার রাজবন্দির জবানবন্দি প্রবন্ধের মধ্যে তিনি সে কথা বলছেন যে আমি তো সত্যের পক্ষে, আমি তো মানবতার পক্ষে, আমি তো মেহনতি মানুষের পক্ষে, আমি যে কথা বলি সেগুলি তো মেহনতি মানুষের কথা, সত্য কথা। তো আমার কথাগুলি এই ইংরেজদের তো ভালো লাগবে না, কারণ ওরা তো শাসক, ওরা আমাদের উপরে অত্যাচারে সবসময় ব্যস্ত ছিল। তো কাজে আমার এই কথাগুলি তাদের ভালো লাগে নাই। কিন্তু ভালো না লাগলেও সত্য তো বলবেনই, তার জন্য তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে বিচারের সম্মুখীন হতে হয়েছে। তো সেখানেও তিনি বলছেন যে এই বিচার আদালত তাদের প্রতিষ্ঠিত, আর বিচারক তার সবই তার, কাজেই এখানে আমি তো ন্যায় বিচার পাবো না, তবে আমি সত্যের পথে, কাজে আমাকে সত্য কথাই বলতে হবে। আমি মানবতার কবি, মানুষের কবি, আমি মানুষের কথাই সবসময় বলবো, সেখানে কখনোই আমি পিছপা হব না। ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ।